বর্ণিল আতশবাজিতে 2022 সালকে স্বাগত জানালো দেশের মানুষ। ফানুস থেকে রাজধানীর কয়েকটি স্থানে আগুন, আহত নেই। নতুন বছরে দেশের যোগাযোগ খাতে লাগবে ব্যাপক উন্নয়নের ছোঁয়া। খুলছে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, চলবে মেট্রো রেল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন আজ। নতুন ঠিকানা পূর্বাচলে। যাতায়াতের জন্য থাকছে 30টি বাস। সারা দেশে আজ বই উৎসব। বছরের প্রথম দিনে স্কুল শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে নতুন বই। সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ইয়াং এবং কনওয়ের 50। সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সাইনা ইসলাম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। বর্ণিল আতশবাজি আর ফানুস উড়ানোর মধ্য দিয়ে 2022 সালকে বরণ করল রাজধানীবাসী। রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজি। আতশবাজি বর্ণিল আলো আর ফানুসে ছেয়ে যায় ঢাকার আকাশ। উন্মুক্ত স্থানে আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় বিভিন্ন ভবনের ছাদে আয়োজন শুরু হয়। ডিএমপির পক্ষ থেকে ছিল বিধিনিষেধ আর নিরাপত্তার কড়াকড়ি। শুক্রবার সন্ধ্যা থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ, র্যাব, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। বন্ধ রাখা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। সীমিত ছিল যান চলাচল। সালে সবকিছু কাটিয়ে যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। 2022 সালে যেন ভালো মতো কাটে, সবার জীবনে খুশি আসে। প্রতি বছর এটার জন্য ওয়েট করি। এরকম এই নিউ ইয়ারটা করতে খুব ভালো লাগে। এদিকে ইংরেজি নতুন বছর বরণ উদযাপনের সময় রাজধানীর অন্তত 7টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্যরাতে ফানুস থেকে এসব আগুন লাগে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তথ্যানুসারে ক্ষয়ক্ষতিও হয়নি সম্পদের। সংস্থাটি জানায়, রাত 12টা বাজার সাথে আগে থেকে রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদ থেকে ফানুস ওড়ানো হয়। সঙ্গে যোগ হয় বর্ণিল আতশবাজিও। এ সময় মাতুয়াইল স্কুল রোডের 3 তলার একটি ভবনের ছাদে থাকা প্লাস্টিকের ঝুড়িতে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে পাশের ভবনে। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 2 ইউনিটের 15 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একইভাবে মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, সূত্রাপুর সহ বিভিন্ন এলাকা থেকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পলিথিনের ছাউনি যুক্ত 1500 স্কোয়ার ফিটের পলের প্লাস্টিকের ঝুড়ির গোডাউনে আগুন লাগছে। আমরা 3 তলায় আমাদের পানির লাইন নিয়ে দ্রুত আগুনটাকে নিয়ন্ত্রণে আনি এবং পরবর্তীতে আমরা ড্যাম্পিংয়ের মধ্যে আগুনটা সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হই। এখানে কোনো বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটে নাই বা কোনো ক্ষতির এরকম কিছু হয় নাই। ওই শুধুমাত্র ছাদে যে করোনা মহামারীর মধ্যেই নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। বর্ণিল আতশবাজিতে বিভিন্ন শহরে বরণ করে নেওয়া হয় 2022 সালকে। করোনা পরিস্থিতির কারণে বর্ষবরণের আয়োজনে সীমিত রাখা হয় লোক সমাগম। ইংরেজি নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে নিউ ইয়ার ইভের আয়োজন। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এবছর কিছুটা সীমিত করা হয়েছে দর্শনার্থীর সংখ্যা। গত বছরের মতো এবছরও বাতিল হয়েছে লন্ডনের ঐতিহ্যবাহী ট্রাফেলগার স্কয়ারে নিউ ইয়ার ইভের আয়োজন। তবে বর্ষবরণ উপলক্ষে 4 বছর ধরে বাজানো হচ্ছে বিগ ব্যান্ড। দুর্ঘটনা ও স্বাস্থ্যবিধি মানতে এবছর আতশবাজির আয়োজন বাতিল করেছে জার্মান সরকার। বরাবরের মতো এবারও বর্ষবরণের বিশেষ আয়োজন করা হয় স্পেনের মাদ্রিদের পুয়ের্তো ডেল সোল স্কোয়ারে। কঠোর লকডাউন জারি না করলেও সীমিত করা হয়েছে দর্শনার্থীর সংখ্যা। নববর্ষ উদযাপনে হংকংয়ে আয়োজন করা হয়েছে কনসার্টে। করোনা মহামারীর মধ্যেই নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর 2022 সালকে স্বাগত জানাচ্ছে বিশ্ববাসী। নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে যুক্তরাষ্ট্রেও। তবে করোনা পরিস্থিতির কারণে বর্ষবরণের আয়োজনে সীমিত রাখা হয়েছে লোক সমাগম। এ বিষয়ে আরো জানাতে নিউ ইয়র্কের টাইমস স্কয়ার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। সোলাইমান, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে টাইমস স্কয়ারে লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সাধারণ মানুষের বিধিনিষেধের ব্যাপারে কি বলছেন আর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন।
আমি এখন দাঁড়িয়ে আছি টাইম স্কয়ারের পাশে একটি সড়ক। আপনি দেখছেন যে হাজার হাজার মানুষ শুধু টাইম স্কয়ার মুখে যত বাড়ছে মনে হচ্ছে মানুষের উপচে পড়া ভিড় ততই বাড়ছে। আমি এই পাশে হচ্ছে টাইম স্কয়ারের মূল চত্বর, যেখানে এখন মানুষ অপেক্ষা। এখন এখানে রাত 10টা বাজে, অর্থাৎ এখানকার সময় স্থানীয় সময় রাত 11টা 59 শুরু হবে 1 মিনিটের ক্ষণগণনা নতুন বছরকে বরণ করার জন্য। সেটা হচ্ছে নিউ ইয়র্কের সেই ঐতিহ্যবাহী বল ড্রপ, অর্থাৎ 180 ফিট উপর থেকে একটা বল, একটা ইলেকট্রনিক বল যখন নিচের দিকে পড়বে, সেই বলে 48টি এলইডি লাইট লাগানো হয়েছে এবং 800 ফিটের ওজনের একটি বল যখন 1 মিনিটের মধ্যে কাউন্টডাউন শুরু হয়ে যাবে, 1 2 3 এভাবে যখন 60 পর্যন্ত আসবে তখন এই বল ড্রপ হবে এবং এই বল ড্রপের পরে এই বল ড্রপের উদ্বোধন করবেন নিউ ইয়র্কের বিদায়ী মেয়র বিল ডি ব্লাজিও। এবং আজকে নিউ ইয়র্কবাসীর জন্য আরেকটি খবর হচ্ছে যে পুরাতন মেয়র বিল ডি ব্লাজিওর বিদায় এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন মেয়র এরিক অ্যাডামের এই দায়িত্ব গ্রহণ। আর আমি যদি আপনাকে বলি, এই টাইম স্কয়ারে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত রয়েছে, যদিও প্রতি বছর প্রায় এই বর্ষবরণে 1.5 লক্ষ লোকের উপর উপস্থিত থাকে, কিন্তু আজকে সরাসরি টাইম স্কয়ার চত্বরে শুধুমাত্র দেখার জন্য সর্বোচ্চ 15,000 লোককে ভ্যাকসিনেটেড 15,000 লোককে ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে আর সবাইকে বাইরে রাখা হয়েছে। তারপরেও বিভিন্ন সড়ক এবং মহাসড়কের রোডের পাশে পাশে হাজার হাজার লোক জড়ো হচ্ছে এবং শুধু নিউ ইয়র্কের আশেপাশের বিভিন্ন স্টেট থেকে মানুষ ছুটে এসেছেন এবং যুক্তরাষ্ট্রের বাইরের অন্যান্য দেশ থেকে মানুষ ছুটে এসেছেন এখানে এই সেই ঐতিহাসিক বল ড্রপ দেখার জন্য। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে অশ্বারোহী অর্থাৎ নিউ ইয়র্ক পুলিশের একটি ঘোড়া, সুসজ্জিত ঘোড়া দল নিয়ে তারা এই টাইম স্কয়ারের ভিতরে প্রবেশ করেছে এবং নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও কিছুক্ষণ আগে এই টাইম স্কয়ারে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আতশবাজি শুরু হয়ে গেছে। তো আর 1 ঘন্টা কিছু সময়ের পরেই গণগণনা শুরু হবে এবং বিশ্ববাসী এবং যুক্তরাষ্ট্রবাসী দেখবে এই বল ড্রপ এবং এই বল ড্রপের মধ্য দিয়ে শুরু হবে নতুন ইংরেজি নববর্ষ 2022। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন সহকর্মী SM সোলাইমান। মেট্রো রেল ও কর্ণফুলী টানেলের মতো 3টি মেগা প্রকল্প চালু হলে বদলে যেতে পারে দেশের অর্থনীতি। 2022 সালে নির্ধারিত সময়ে প্রকল্প 3টি উদ্বোধন হলে দেশ প্রবেশ করবে উন্নয়নের নতুন মোড়কে। 2023 সাল থেকে সুফল পাবে জনগণ, বলছেন অর্থনীতিবিদরা। বিশ্বে বসবাসযোগ্যতার বিচারে সবচেয়ে খারাপ শহরগুলোর মধ্যে ঢাকা চতুর্থ। 140 শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। তবে 2022 সালে মেট্রো রেলের মতো মেগা প্রকল্পগুলো চালু হলে বাড়বে গতি, আর পদ্মা সেতু ও কর্ণফুলী টানেল উদ্বোধনের মধ্যে দিয়ে অর্থনীতির এক নতুন মহাসড়কে প্রবেশ করবে বাংলাদেশ। আমাদের এই যে বিশৃঙ্খল গণপরিবহনের একটা সংস্কৃতি ছিল, মেট্রো আসার ফলে সুশৃঙ্খল একটা গণপরিবহনের পরিবেশ তৈরি করবে। তো সরাসরি অর্থনীতিতে কর্মঘণ্টা কমিয়ে উৎপাদনশীলতা বাড়াবে। ওপারের মানুষ যারা আছে তারা কিন্তু খুব উন্মুখ হয়ে আছে, কবে তারা 2 ঘন্টায় ঢাকা যেতে পারবে, খুলনা থেকে ঢাকা চলে আসবে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে। তো এটা তো একটা বিশাল বিশাল দিক তাদের জন্য। কাজে এটার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক 3টে দিকই গুরুত্বপূর্ণ। পদ্মা সেতুর সাথে যখন বেনাপোলের সড়কটা সংযোগ তো অলরেডি হবে, কিন্তু আরো প্রসারিত হবে, এখানে ইকোনমিক অঞ্চল গড়ে ওঠার কথা, সেগুলো যখন হবে তখন আসলে পদ্মা সেতুর প্রকৃত ফুল বেনিফিটটা আমরা আস্তে আস্তে পাবো। কিন্তু এটা কিন্তু বেনিফিটের দ্বারটা খুলে দেবে আগামী বছর। পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ার সম্ভাবনা রয়েছে 1% ওপরে। আর কর্ণফুলী টানেল উদ্বোধনে নদীর ওপারে গড়ে উঠবে আরেক শহর। ব্যবসা বাণিজ্য সহ আবাসন সম্প্রসারণে চীনের সাংহাই নগরীর মতো চট্টগ্রাম পরিণত হবে ওয়ান সিটি 2 টাউনে, বলছেন অর্থনীতিবিদরা। বড় বড় অবকাঠামোগত প্রকল্পগুলো কিন্তু অনেক বড় ভূমিকা রাখে। পদ্মা সেতু যখন কানেক্টিভিটি বেড়ে যাবে তখন আশপাশে ইন্ডাস্ট্রি হবে, গ্রোথ সেন্টার হবে বা মার্কেট হবে, জনগণের আরো অনেক সুবিধা হবে, যাতে করে তারা ঢাকার সাথে কানেকশনটা অনেক ভালো হবে। এছাড়া পদ্মা সেতুর আরেকটা দিক আছে, ভারতের সাথে একটা কানেক্টিভিটির সুযোগ আছে। তো সব মিলিয়ে যেটা হয় যে আমরা বলি যে ট্রানজাকশন কস্ট কমে এবং অন্যান্য ক্ষেত্রে এই সেতু কন্ট্রিবিউট করবে এবং তাতে অবশ্যই অর্থনীতিতে একটা ভালো প্রভাব পড়বে।
উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে পারলে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ, আশা অর্থনীতিবিদদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামলে বিদায়ী বছরে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রপ্তানি আয়ে গতি ফিরেছে, বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ, মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500। বছরের শেষ দিকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গৃহীত হয় জাতিসংঘে। সরকারের নীতি নির্ধারকদের আশা, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশের জিডিপি প্রবৃদ্ধি ছাড়াবে 7%। 2020-এর মার্চে শুরু হওয়া করোনা মহামারীর ধাক্কা সামলে কয়েক মাসের মধ্যেই ছন্দে ফিরে রপ্তানি খাত, যা অব্যাহত ছিল বিদায়ী বছরেও। শেষ 5 মাসে রপ্তানি প্রবৃদ্ধি 24%-এরও বেশি। দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ $472 কোটি রপ্তানি আয় আসে অক্টোবরে। প্রবাসী আয়ে বছরের প্রথম কয়েক মাসে যে গতি ছিল তা কমেছে মে মাসের পর থেকে। যদিও বৈদেশিক ঋণ ছাড়, রপ্তানি ও প্রবাসী আয়ে বিদায়ী বছরে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়ায় $45 বিলিয়ন। রাজস্ব আদায়ও তুলনামূলক বেড়েছে বিদায়ী বছরে। শেষ 4 মাসে প্রবৃদ্ধি 16%-এরও বেশি। মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও খাদ্যপণ্য সহ আমদানি সামগ্রিকভাবে বেড়েছে ভোক্তা ব্যয়। ব্যাংক খাতে বেসরকারি ঋণের প্রবাহও বেড়েছে। 2021-এ মাথাপিছু আয় $2,500 ও জিডিপি ছাড়ায় $400 বিলিয়ন। 7.2 আমরা অর্জন করতে পারবো। যেভাবে এগুচ্ছে আমরা বিশ্বাস করি আমাদের প্রায় $47-48 বিলিয়ন এবছর আমাদের এক্সপোর্ট হবে। সার্বিকভাবে আমি মনে করি যে বেশ কয়েকটি ইন্ডিকেটরকে যদি আমি ভালো করে তাকাই তাহলে এটা ভালো করছে এখন আগের চাইতে। গেল নভেম্বরে জাতিসংঘে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ গৃহীত হয়, যার মাধ্যমে 2026 সালে চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। ব্যবসার পরিবেশ ও বিনিয়োগ উন্নয়নে দেশে বিদেশে রোড শো সহ নানামুখী উদ্যোগ ছিল বছর জুড়েই। আপনি যদি এখন আমাকে বলেন যে বিজনেস ক্লাইমেট এখন কেমন, ডেফিনেটলি বেটার। গত 2 বছরের থেকে আমাদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর ইজ দ্যার এনাফ? নো, নট এট অল। আমাদের প্রচুর রুম ফর ইমপ্রুভমেন্ট আছে। আপনি ট্যাক্সেশন থেকে শুরু করে, লজিস্টিক্স থেকে শুরু করে, কোম্পানি রেজিস্ট্রেশন থেকে সবকিছুতে। দেশের চলমান মেগা প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি আনার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ত্বরান্বিত করলে বাড়বে জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান। নতুন বছরে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে এটাই সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে মনে করেন পর্যবেক্ষকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। 1 জানুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে এ মেলা। শুক্রবার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী বলেন, এবারের বাণিজ্য মেলায় 225টি স্টল এবং প্যাভিলিয়নকে স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে 11টি বিদেশি স্টল। সকাল 10টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 9টা পর্যন্ত। আর ছুটির দিনগুলোতে 1 ঘন্টা বেশি খোলা থাকবে। এছাড়া মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য 30টি গাড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে জনপ্রতি ভাড়া 30 টাকা। আর নিরাপত্তার কাজ করবে আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনী। ফায়ার সার্ভিস, ফায়ার জগনিং, এইসব ব্যাপার যা যা করণীয় সম্ভব সবই আমাদের এখান থেকে করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যথেষ্ট পরিমাণ ওয়ার্কার্স রাখা হয়েছে। আমাদের সরকারি অফিসও থাকবে একটা, পার্কিংটা কিন্তু ওখানে আছে এবং ওটা কিন্তু দিতে হবে, মানে ডাবল ফ্লোর করা আছে, সেখানেও আছে। মা শিশুদের, বাচ্চাদের জন্য চিন্তা করেও কিন্তু শিশু কেন্দ্র রাখা হয়েছে। তারপরে ব্লাড কালেক্ট করার জন্য। নতুন বছরের শুরুর দিন আজ সারা দেশে স্কুলগুলোয় চলছে নতুন বই বিতরণ কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা নতুন বই নিতে জড়ো হচ্ছেন নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে। এবারে শিক্ষাবর্ষে 4,17,26,856 জন শিক্ষার্থীর মাঝে 34,70,22,130 কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে। এর আগে বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধন করেন।
নতুন বছরের শুরুর দিন সারা দেশের স্কুলগুলোয় চলছে নতুন বই বিতরণ কার্যক্রম। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও এবং খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে কিনা, প্রস্তুতি কেমন দেখছেন? সকাল থেকেই শিক্ষার্থীরা স্কুলে আসতে শুরু করেছে, যদিও বা আনুষ্ঠানিকভাবে বই বিতরণের কার্যক্রম সকাল 10টায় শুরু হবে। তারপরও শিক্ষার্থীরা আমরা দেখছি যে সকাল থেকে স্কুলে আসতে শুরু করেছে এবং তাদের যে আনন্দ, এই নতুন বই পাওয়ার আনন্দ, সেটি তারা বলছে। আমি এখন রয়েছি তেজগাঁও শিল্পাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানকার চিত্র যদি আমি দেখাই, এখানে শিক্ষার্থীরা বই নেওয়ার জন্য অপেক্ষা করছে এবং নতুন বই তাদের সামনে রয়েছে। আর এই আমি যদি এবারের বইয়ের হিসাব বলি, এবার প্রায় 34 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে যে বইগুলো রয়েছে সেই বইগুলো পৌঁছে গেছে দেশের বিভিন্ন জেলা উপজেলা, এবং আমরা বইগুলোর যে মান, এই স্কুলে যে বইগুলোর মান, যে প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলোর মান, সেগুলো আমরা শিক্ষকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, বইয়ের মানও অনেক ভালো এবং কাগজও ভালো দেয়া হয়েছে। অন্যান্য বছর যেরকমটি অভিযোগ থাকে তেমনটি প্রাথমিক পর্যায়ে বই আমরা এবার দেখছি না। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি যে গত বছর এবং এবারের এই বছর সহ দুবার এই বই উৎসব হচ্ছে না আনুষ্ঠানিকভাবে, তাই বিদ্যালয়গুলোতেই শিক্ষার্থীরা বই নিতে আসছে এবং শিক্ষকরা ক্লাসরুমে বসে বই দিচ্ছেন। আমি যদি এখানকার যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার সাথে একটু কথা বলি, এবারের বই তারা কিভাবে দিবেন সেই প্রক্রিয়াটা আমরা জানতে পারবো তার কাছ থেকে। বই আপনারা কিভাবে দিচ্ছেন এবং বই কেমন দেখছেন? ধন্যবাদ। আমরা এখানে স্বাস্থ্যবিধি মেনে এক এক শ্রেণী ভিত্তি করে আমরা সকাল 10টায় দিব 1 এবং 2, তারপরে আমরা 12টা থেকে 2টা পর্যন্ত দিব 3, 4, 5। যেহেতু আমাদের এখন করোনাকালীন সময় একটা দুর্যোগ চলছে, এই জন্য আমরা স্বাস্থ্যবিধি মেনে বাচ্চাদের আমরা বই দেওয়ার ব্যবস্থা করছি। বইয়ের মান কেমন দেখছেন? প্রাথমিক পর্যায়ের বই তো আপনাদের এখানে মূলত ক্লাস 5 পর্যন্ত বই এসেছে, সে বইয়ের মান কেমন দেখছেন একদম সংক্ষিপ্ত? বইয়ের মান খুবই চমৎকার এবং বইয়ের যে কাগজ এবং যে প্রচ্ছদ খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন শিক্ষার্থীরা আসছে এবং শিক্ষার্থীরা বলছে তাদের একটাই প্রত্যাশা, এই নতুন বছরে তারা যাতে পুরোদমে তাদের শ্রেণী কার্যক্রম শুরু করতে পারে, একদম স্বাভাবিকভাবে তারা ক্লাস করতে পারে। কারণ এখন 1টি অথবা 2টি করে ক্লাস হচ্ছে এই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের, শুধুমাত্র 5ম শ্রেণী শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হচ্ছে। অন্যান্য শ্রেণী শিক্ষার্থীরাও বলছে তারাও প্রতিদিন ক্লাস করতে চায়, যাতে সেই পরিস্থিতি, করোনা সংক্রমণ এখন যে অবস্থায় আছে তার থেকে আরো কমে যায়। আমাদের সাথে আমরা এবার একটু খুলনার বই বিতরণ কার্যক্রম নিয়ে জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনায় কি পরিস্থিতি দেখছেন, কখন শুরু হবে, সার্বিক কার্যক্রম নিয়ে জানাবেন। করোনা মহামারীর কারণে আসলে পুরো শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনই আমরা আজকে খুলনাতে দেখতে পাচ্ছি। কারণ খুলনার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু একসঙ্গে সকল শ্রেণীর কিন্তু ক্লাস বা পড়াশোনা কিন্তু অনুষ্ঠিত হয় না। মাঝে মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু শ্রেণী কক্ষেই শুধুমাত্র এই পড়াশোনা অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় আজকে বই বিতরণ অনুষ্ঠান কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আমরা খুলনা জেলা স্কুলের এখন অডিটোরিয়ামে আছি। এখানে সকাল 11টার দিকে আসলে বই বিতরণের যে কার্যক্রম সেই কার্যক্রমটি চলবে। এখন শিক্ষকরা মূলত প্রস্তুতিটাই নিচ্ছেন এবং সকালে এখানে 11টায় খুলনা বিভাগীয় কমিশনার তিনি উপস্থিত থেকে আসলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন। এবং আজকে কিন্তু শুধুমাত্র 2টি ক্লাসের এখানকার 2টি বিভাগ রয়েছে, প্রাথমিক বিভাগ এবং দিবা বিভাগ। এই 2 বিভাগের 4 শুধুমাত্র ছাত্ররা আজকে এখানে বই পাবেন। আগামীকাল অন্য শ্রেণীর ছাত্ররা তারা এখান থেকে বই নিতে পারবেন এবং এইভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু এই বই উৎসবের আয়োজন করা হচ্ছে, যাতে বই বিতরণ করা হবে। কিন্তু এবছর করোনা মহামারীর কারণে বই উৎসব হচ্ছে না। আমরা খুলনা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুলনাতে এবছর প্রাইমারিতে 10,73,256টি বই বিতরণ করা হবে এবং মাধ্যমিক পর্যায়ে হচ্ছে 32,62,777টি বই বিতরণ করা হবে। এবং এর মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে 8,86,000 বই তারা ইতিমধ্যেই খুলনায় পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই হচ্ছে এই বইগুলো, আর বাকি যে বইগুলো বাকি আছে সেগুলো তারা খুব দ্রুত পর্যায়ে পৌঁছে যাবেন। তবে মাধ্যমিক পর্যায়ে যে 32,62,777 বইয়ের কথা বলা হয়েছে সেই বই ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে এই বইগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা সম্ভব হবে। তেজগাঁও এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিকেলে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক সহ মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি শপথ উপলক্ষে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বঙ্গভবনের দরবার হলে এলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে দেশের 23তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর তাকে শপথ পাঠ করান শুক্রবার বিকেলে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া পরে শপথ বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধান বিচারপতি। রেওয়াজ অনুযায়ী জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় প্রধান বিচারপতির শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে শুক্রবার সকাল 7:23 দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুতে পৌঁছায়। পরে ছোট বোনের সাথে সেতুর 7 থেকে 18 নম্বর পিলার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পথ হাঁটেন প্রধানমন্ত্রী। পরিদর্শন শেষে গাড়িতে চড়ে সেতু পার হয়ে জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়ায় যান তিনি। সেখানে পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টদের সাথে নাস্তা করেন। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 1 ও নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,072 জনের। 852টি ল্যাবে 24 ঘন্টায় 18,673 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 512 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.74%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,85,539 জনে। সুস্থ হয়েছেন আরও 290 জন। এ নিয়ে মোট সুস্থ 15,49,101 জন। নববর্ষ উপলক্ষে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষকে নিবন্ধন ছাড়াই শুধুমাত্র পরিচয়পত্র নিয়ে গেলেই তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এই বিষয়ে জানাতে আমাদের সাথে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, শেরপুরের টিকা কার্যক্রম সম্পর্কে জানাবেন, সাধারণ মানুষ কি বলছেন? বাংলাদেশের সীমান্তবর্তী শেরপুর জেলা এই শেরপুর জেলার 5টি উপজেলা ইতিমধ্যেই গত 2021 সালে টিকা দেওয়া হয়েছে। প্রথম ডোজ 6,18,451 জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে 4,67,991 জনকে। আর আজকে থেকে 2022 সালে যাত্রা শুরু হলো। ইতিমধ্যেই জেলা প্রশাসনের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই জানুয়ারি মাসে 5 লক্ষ মানুষকে টিকা প্রদান করা হবে এবং এই লক্ষ্যমাত্রাকে ঠিক রেখে তারা জেলার 1,888টি যে ইপিআই কেন্দ্র রয়েছে, টিকা কেন্দ্র রয়েছে, এই প্রত্যেকটা টিকা কেন্দ্রে কিন্তু গ্রাম পর্যায়ে একেবারে তারা টিকা প্রদান করবে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং যে বিষয়টা এই জানুয়ারি মাসের মধ্যে তারা 5 লক্ষ মানুষকে টিকা প্রদান করবেন, এজন্য ইতিমধ্যে জেলায় কিন্তু এখন পর্যন্ত আজকে এ পর্যন্ত 2 লক্ষের উপরে টিকা তাদের মজুদ রয়েছে এবং প্রয়োজন মাফিক সময়ে তাদের টিকা পেয়ে যাবেন। এবং গ্রামীণ পর্যায়ে একেবারে একদম গ্রাম পর্যায়ে যে টিকা কার্যক্রম শুরু করা হচ্ছে, এতে কিন্তু সাধারণ মানুষ অবশ্যই উচ্ছ্বসিত এবং খুশি যে তারা এখন আর দূরে গিয়ে রেজিস্ট্রেশন করে নিবন্ধন করে টিকা প্রদান করতে হবে না। তাদেরকে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে গেলেই তাদেরকে টিকা প্রদান করা হবে। এবং আজ থেকে কিছু কিছু কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে এবং আগামীকাল থেকে সারা জেলায় পুরোদমে এই কার্যক্রম শুরু হবে। আর আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি শেরপুর জেলা সিভিল সার্জন ডাক্তার একেএম আব্দুর রফির সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে শেরপুর জেলার যে তাদের লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রাকে তারা খুব দ্রুত শেষ করতে চান এবং এই জানুয়ারি মাসের মধ্যে যে টার্গেট তাদের দেওয়া হয়েছে, এই টার্গেট তারা এবং লক্ষ্যমাত্রা
লক্ষ্যমাত্রাকে তারা পেরিয়ে এবং আরো বেশি মানুষকে টিকা প্রদানের জন্য তাদের কার্যক্রম এবং তাদের যে লোকবল এগুলো সব তারা ঠিক করে রেখেছেন এবং তারা এই যে জানুয়ারি মাসের মধ্যে শেরপুর জেলার অধিকাংশ মানুষ যাতে বাদ না থাকে এবং তাদের লক্ষ্যমাত্রা হলো যে এই মাসের মধ্যে তারা শেষ করার চেষ্টা করবেন, এ কথাই আমাদেরকে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। শেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মেরাজউদ্দিন। 10 বছরে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। ল্যান্ডফিল না থাকায় ময়লা ফেলা হচ্ছে রাস্তার পাশে, এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। নির্বাচনী প্রচারে যখন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তখন ভোটাররা তুলে ধরছেন নানা সমস্যা। নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জ এলাকা প্রধান সড়কের পাশেই গড়ে তোলা হয়েছে বর্জ্যের ভাগার। মাঝে মধ্যে ময়লার স্তূপ কমানোর জন্য আগুনে পোড়ানো হয়। এতে একদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ, অন্যদিকে নিঃসরণ হচ্ছে ক্ষতিকর কার্বন। একই চিত্র পুরো নগর জুড়ে। প্রতিদিন কয়েকশো টন বর্জ্য সৃষ্টি হলেও গড়ে ওঠেনি কোনো স্থায়ী সমাধান, যা প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলছে নগরবাসীকে। অবশ্যই পরিবেশ নষ্ট হচ্ছে, কারণ এখানে দুর্গন্ধ হচ্ছে, বাইরে থেকে ময়লা আসতেছে, এই ছেলেমেয়েরা স্কুলে যায়, এদিক দিয়ে রাস্তাঘাটে যায়, এই গ্যাসটা যাওয়া আসা করা যায় না, গাড়ি চালাইলেও সমস্যা, গন্ধের জন্য যাওয়া যায় না, আশেপাশে থাকা যায় না। এছাড়া পানি সংকট, যানজট সহ বেশ কিছু নাগরিক সমস্যার কথা তুলে ধরছেন নগরবাসী। বলছেন ভোট আসে, নির্বাচিত হন মেয়র ও কাউন্সিলররা, অথচ সংকটের সমাধান হয় না। আমরা পাশ হলে এটা করবো সেটা করবো, কাজে তো নাই, ট্যাক্স তো ঠিক হইলে আছে বাড়ি ঘরে, যানজট লাগে থাকে, তারপরে ময়লা আবর্জনা তো অবশ্যই লাগে আছে অল টাইম। গত 10 বছর মেয়রের দায়িত্ব পালন করা সেলিনা হায়াত আইভি এবারও প্রার্থী। বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যার কথা স্বীকার করে স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছেন তিনি। আর অন্য প্রার্থীরাও দিচ্ছেন পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি। আমরা 23 একর জায়গা আপনার অ্যাকোয়ার করেছি, সেখানে চায়না একটা কোম্পানির সাথে পিডিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে, আমরা বজ্র থেকে এই বিদ্যুৎ উৎপন্ন করব। তো সেটা কিন্তু প্রায় আমাদের মেমোরেন্ডাম এগুলো সবই হয়ে গেছে। নারায়ণগঞ্জের ঘরে ঘরে যান, নারায়ণগঞ্জ জেলার ঘরে ঘরে যান, একটা লোক বলতে পারবে না যে তৈমুর আলম খন্দকারের কোনো গণবিরোধী কোনো ভূমিকা আছে। যা কাজ করেছি জনগণের পক্ষে করেছি। শুধু প্রতিশ্রুতি নয়, ভোটাররা চান নারায়ণগঞ্জে বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 20 লাখ মানুষের বসবাস। নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকেই এলাকার নানা সমস্যা তুলে ধরছেন ভোটাররা। তারা বলছেন নগরবাসীর মৌলিক চাহিদা পূরণ করতে পারবেন এমন একজন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোট টানতে কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় ছুটে বেড়াচ্ছেন তারা। তবে প্রতিশ্রুতির পাশাপাশি প্রার্থীদের ব্যক্তি ইমেজকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রচার শুরুর পর থেকেই কর্মী সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় ছুটছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থীরা। নগরের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নগরের জন্য দীর্ঘ ও স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে ভোটের মাঠে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। জনগণের পরামর্শক্রমে একটা 100 বছরকে সামনে রেখে আমি একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান তৈরি করব। এদিকে সিটি কর্পোরেশনের অসমাপ্ত কাজগুলো শেষ করতে আবারও ভোটারদের সমর্থন চান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি। যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা, তাছাড়া আমরা পানি যেটা সরবরাহ করতো সেটা ঢাকা ওয়াসা করতো, কিন্তু ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি এবং আশা করি যে এই পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। তবে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি প্রার্থীর ব্যক্তি ইমেজকেও গুরুত্ব দিচ্ছেন নগরবাসী। সুষ্ঠু সুন্দর যেন নির্বাচন হয়, আর যে যোগ্য ব্যক্তি তাকে আমরা ভোট দেব এবং তারাই আমাদের দরকার। যারা বাটপারি করে মানুষকে ধোঁকা দেয় তাদেরকে তো আমরা ভোট দেব না। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট গ্রহণ আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণায় মুখ্য নির্বাচনী এলাকাগুলো। প্রার্থীরা নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এ দফায়ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে লড়ছেন বহু বিদ্রোহী প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই নির্বিঘ্নে ভোট দেওয়ার নিশ্চয়তা চান ভোটাররা।
শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার 10টি ইউনিয়নের 9টির নির্বাচন শেষ হয়েছে গত 26 আগস্ট, কিন্তু মামলাজনিত জটিলতায় এক ধাপ পিছিয়ে এই ধাপে অনুষ্ঠিত হবে এ উপজেলার বাকি খড়িয়ারচর ইউনিয়নের নির্বাচন। ভোটারদের মন জয় করতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও চান যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে। কেন্দ্র হইতাছে এটা ভোট কারার কেন্দ্র, এটা কোনো পাবলিকে ভোট দিতে পারে না। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই, আর যাকে খুশি তাকে ভোট দিব। নাটোরের গুরুদাসপুরের 6টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচারণা। বিএনপি অংশগ্রহণ না করায় নৌকার বিপক্ষে লড়ছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। প্রচারে ব্যস্ত মেম্বার প্রার্থীরাও। নির্বাচনে জনগণ আমার সাথে আছে, থাকবে এবং আমার বিশ্বাস আগামী 5ই জানুয়ারি নির্বাচনে বিজয় আমাদের হবেই। ভোটাররা আছে, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমি নৌকার বিজয় করবই। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে 4 স্তরের নিরাপত্তা দেবে স্থানীয় প্রশাসন। বিজিবি, র্যাব, আমরা 6 প্লাটুন বিজিবির জন্য আমরা চিঠি লিখেছি, 5 টিম র্যাবের জন্য আমরা চিঠি লিখেছি। সুনামগঞ্জের 3 উপজেলায় 18টি ইউপিতে নির্বাচন হবে। 3 উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 132 প্রার্থী। এই নির্বাচনে দেখা যাচ্ছে যে দলীয় অনেক ঝামেলা, যে বিদ্রোহী, কিন্তু আমি তো বিদ্রোহী ছিলাম না, এটা তো আমাকে বিদ্রোহী বলা হয়েছে। যিনি কাজের মাধ্যম দেখাইতে পারবেন, যিনি জনগণের সেবা করতে পারবেন, হাওরের পিআইসিগুলি ভেরিবাদ দিতে পারবেন, এরকম চেয়ারম্যানই আমাদের দরকার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। ইলেকশন যেন উৎসবমুখর হয়, আনন্দপূর্ণ হয়, এবং আমরা এখনো পর্যন্ত মোটামুটি সফল আমরা আশা করছি। বাকি সময়টাতেও আমরা এইভাবে শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রেখে আমরা ইলেকশন শেষ করতে পারবো। পঞ্চম ধাপে দেশের 707টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে 5 জানুয়ারি। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বছরের শুরুতে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। নতুন বছরে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন পর্যটকরা। তিল ধারণের জায়গা নেই হোটেল মোটেলগুলোতে। পর্যটন বাড়ায় করোনার ক্ষতি পুষিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙামাটি এখন পর্যটকে মুখরিত। ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালি, পলয়েল পার্ক ও কাপ্তাই হ্রদে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। নতুন বছরে পর্যটক সমাগম বেড়েছে খাগড়াছড়িতেও। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং রিছাং ঝর্ণা দেখার পাশাপাশি বিভিন্ন পাহাড়ে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। প্রকৃতি সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা। সৌন্দর্যটা তো আসলে এখন অনেক সুন্দর, মেঘ দেখা যাচ্ছে। রিসেন্ট ঝর্ণা দেখলাম, একটু হাঁটতে হয়, আর এই যে এটা পরে যাব ঝুলন্ত ব্রিজে। এত সুন্দর একটা জায়গা আছে আমাদের দেশে, অথচ আমরা ইউরোপে যাই, অন্য দেশে যাই, এটা আসলে বোকামি। তিল ধারণের জায়গা নেই হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলোতে। দর্শনার্থী বাড়ায় করোনাকালের ক্ষতি পুষিয়ে ওঠার আশা পর্যটন সংশ্লিষ্টদের। কোথাও কোনো সিট ফাঁকা নাই, ফলে প্রচুর পর্যটক আগমনের ফলে যে আমাদের যে করোনার ক্ষতিটা হয়েছিল, সেই ক্ষতিটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটা পুষিয়ে নিতে পারবো। ভিড় বাড়ায় প্রতিটি পর্যটন কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রত্যেকটা জায়গাতেই নিরাপত্তার জন্য আমাদের পুলিশি ব্যবস্থাটা ওখানে রাখা আছে, এবং এই নিরাপত্তা ব্যবস্থাটা সন্তোষজনক বলে প্রতীয়মান হচ্ছে বলেই পর্যটকের সংখ্যাও দিনকে দিন এখানে কিন্তু বেড়ে যাচ্ছে। নতুন বছরে লাখো পর্যটকে মুখর বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকত। লোনা জলে গা ভাসিয়ে উল্লাস করছেন দর্শনার্থীরা। কেউ আবার স্পিডবোটে ঘুরে বেড়াচ্ছেন সাগরের ঢেউয়ে ঢেউয়ে। অনেক ভালো লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, বাইরের দেশ থেকেও লোক আসছে, ফ্রান্স থেকে, তারাও বেশ এনজয় করলো। নতুন বছর উপলক্ষে অন্য বছরগুলোতে এ সময় সৈকতে নানা আয়োজন থাকলেও এবার অনুমতি মেলেনি। তবে বিভিন্ন হোটেলে পর্যটকদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। ইন হাউস গেস্টদের জন্য আমরা কিছু কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করেছি, এবং আমরা আমাদের খাবারে এবং রুমের সার্ভিসের ক্ষেত্রে আমরা ভিন্নতা আনার চেষ্টা করেছি। সমুদ্র সৈকত ছাড়াও দর্শনার্থীরা ঘুরে বেড়াচ্ছেন হিমছড়ি, ইনানি ও রামুতে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে শীতের চরিত্র বদলে গেছে। গত 5 বছরে দেখা মেলেনি শৈত্যপ্রবাহের। তাপমাত্রা ওঠানামাও ছিল গড়মিল। ডিসেম্বরে পাশের জেলা টাঙ্গাইলের সঙ্গে তাপমাত্রা পার্থক্য 4 ডিগ্রি সেলসিয়াস।
এই ঘটনাকে অস্বাভাবিক বলছে আবহাওয়া অফিস। ডিসেম্বর মানেই হাড় কাঁপানো শীত, হিমের চাদরে মোড়া দেশ। মধ্য ডিসেম্বরের পর পড়তে হয় অন্তত 2টি তীব্র শৈত্যপ্রবাহের মুখে। এ সময় রাজধানীর তাপমাত্রা থাকে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তবে এবার তা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলার সঙ্গে তাপমাত্রার পার্থক্য 4 ডিগ্রি। আবহাওয়া অফিস বলছে জানুয়ারিতেও প্রায় অভিন্ন থাকবে অবস্থা। রাজধানীতে আবহাওয়ার এই বিরূপ চিত্র 5 বছর ধরে শীতে শৈত্যপ্রবাহ বইছে না। গত 5 বছর ধরে কিন্তু আমরা কি বলা হয় ঢাকা শহরে গাণিতিকভাবে শৈত্যপ্রবাহের রেকর্ড পাচ্ছি না, অর্থাৎ ঢাকা শহরের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে কিন্তু নামছে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঢাকার পার্শ্ববর্তী যে সকল এলাকাগুলো আছে, যেমন টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর এবং পূর্ব দিকের যে সকল এলাকাগুলো আছে সে সকল অঞ্চলে কিন্তু তাপমাত্রা কিন্তু 10-এর নিচে আমরা কিন্তু রেকর্ড করছি। এবার অন্য বছরের তুলনায় সারা দেশে শীতের চরিত্র ব্যতিক্রম। উত্তরবঙ্গে ঠান্ডার প্রকোপ বেশি থাকলেও দক্ষিণের উপকূলীয় এলাকার তাপমাত্রা ছিল তুলনামূলক বেশি, কারণ গত কয়েক বছরে শীতেও উত্তপ্ত হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সি সারফেস টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিজনিত কারণে ওশেন তার পার্শ্ববর্তী এলাকায় যখনই সুযোগ পায় তখনই কিন্তু জলীয় বাষ্পের যোগান দেয়, এবং এই জলীয় বাষ্পের যোগান যখনই বায়ুমণ্ডলে আসে তখনই কিন্তু বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায় এবং তা মানে কি বলা হয় শৈত্যপ্রবাহ তখন কিন্তু প্রশমিত হয়ে পড়ে। জানুয়ারি জুড়েও দেশের উত্তরাঞ্চলে বইবে হিমেল হাওয়া, উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টিসহ হতে পারে 2টি শৈত্যপ্রবাহ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃত্যু ফাঁদের আরেক নাম রেল ক্রসিং। ট্রেনের সিগন্যাল দেওয়ার পরও জীবনের ঝুঁকি নিয়ে ক্রসিং পার হচ্ছে মানুষ। সারা দেশে 2856 রেল ক্রসিংয়ের 39%ই অবৈধ। তবে বৈধ অবৈধ কোনো ক্রসিংয়েই নেই পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, ফলে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনা। অবৈধ ক্রসিংয়ের দুর্ঘটনায় দায় নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রেল মন্ত্রণালয়। এদিকে পুরনো ব্যবস্থা ভেঙে ইলেকট্রোম্যাগনেটিক রেল ক্রসিং চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। মালিবাগ রেল ক্রসিং। ট্রেন আসার সিগন্যাল পেয়ে ব্যারিয়ার দিয়ে রাস্তা আটকে দিয়েছেন গেটকিপার। তবে ব্যারিয়ারটি আকারে ছোট হয় ফাঁক গলে জীবন ঝুঁকি নিয়ে পার হয়ে গেলেন মোহাম্মদ সোহেল নামের এক যুবক। ভুল হয়েছে, আমার অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে যেতে পারত, নিশ্চয় আর এরকম আর হবে না। বেপরোয়া যান চালকেরা বৈধ ক্রসিংগুলো সংকেত না মেনেই পার হওয়ার চেষ্টা করেন, আর এতেই ঘটে দুর্ঘটনা। হরহামেশাই আইন ভাঙছেন সাধারণ পথচারীরাও। অনেক অনেক জায়গায় 3 সেটা তো ফাঁকা থাকে, ওই জায়গা দিয়ে সিএনজি, তারপরে রিক্সা, অটো রিক্সা, মাঝে মধ্যে মিনি বাইকও ঢুকিয়ে দেয়। এই কারণে আর কি সামনে এসে দাঁড়াইতে হয়, সিঙ্গেল মান আমাদের গায়ে উঠাই দেয়। অধিকাংশ রেল ক্রসিংয়ে ব্যারিয়ার নামাবার পরও ফাঁকা থেকে যায় 3 থেকে 5 ফুট জায়গা, আর ট্রেনের সিগন্যাল পড়ার পর এই ফাঁকা জায়গার সুযোগ নিয়ে জীবন ঝুঁকিতে রাস্তা পার হচ্ছে পথচারী ও যানবাহন। নিয়ম তৈরি করবার পর যদি নিয়মের এমন ফাঁক রেখে দেওয়া হয় তবে তা কতটুকু কার্যকর হচ্ছে বা হবে সেটি বড় প্রশ্ন। কারণ পরিসংখ্যান বলছে গেল 1 বছরে ট্রেন দুর্ঘটনার সংখ্যা 1158টি, যার অধিকাংশই ঘটেছে রেল ক্রসিংয়ে। রাস্তাটি হয়তো প্রশস্ত করা হয়েছে, প্রশস্ত করা হলেও সেই প্রতিবন্ধকতার দৈর্ঘ্যটি যে বাড়ানো দরকার সেটি হয়তো বাড়াতে পারেনি। তবে এই প্রতিবন্ধকতা এমন হওয়া উচিত যেন সমস্ত রাস্তাটাই ব্লক করা অবস্থায় থাকে। রেল লাইনে মোট ক্রসিংয়ের সংখ্যা 2856টি, যার মধ্যে 1737টি বৈধ হলেও অবৈধ 1125টি। রেল মন্ত্রণালয় বলছে ক্রসিংয়ের দুর্ঘটনার দায় কোনোভাবেই তাদের নয়। সিগন্যাল তো দূরের কথা, সেখানে ব্যারিয়ার দিয়েছি, সেইটা আপনি ভেঙে যাচ্ছেন, সেটা আমার বলছেন আমার ওইটুকু আপনার ইয়ে করে দেন। তো এই লোককে আপনি কিভাবে আপনি সামলাবেন বলেন? আনঅথরাইজ যেটা হচ্ছে সেটা তো ধরেন যে আপনার ইচ্ছা মতো আপনি করবেন, সেটারও আমাদের দায়িত্ব নাই। আর যেগুলো আমরা অথরাইজও বলতেছি সেটারও দায়িত্ব আমাদের নাই। তবে পুরনো এ ব্যবস্থা তুলে দিয়ে বরাদ্দ বাড়িয়ে ডিজিটাল ক্রসিং ব্যবস্থা চালুর দাবি বিশেষজ্ঞদের। প্রতিবন্ধকতা স্থাপনটা আর ম্যানুয়ালি পদ্ধতির উপর না রেখে এগুলাকে যান্ত্রিক এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে এই লেভেল ক্রসিং গেটের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে না। বিগত এক যুগে রেলওয়েতে 1,63,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও লেভেল ক্রসিংয়ের কাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 36 কোটি টাকা।
বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার আব্দুল জলিল মেয়ে সোনিয়া মেহেরকে নিয়ে গড়ে তুলেছেন অপহরণকারী চক্র। সোনিয়া ডেটিং অ্যাপে বিত্তবান ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেন, পরে বাসায় একান্তে সময় কাটাতে আমন্ত্রণ জানান। এরপর অপহরণ করে নির্যাতন, তোলা হয় আপত্তিকর ছবি, আদায় করা হয় বড় অঙ্কের মুক্তিপণ। সম্প্রতি চক্রের 3 সদস্যকে গ্রেপ্তারের পর ডিবি বলছে ডেটিং অ্যাপ বন্ধে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। মনের মানুষ কিংবা বন্ধু খুঁজতে অনলাইন দুনিয়ায় রয়েছে নানা ডেটিং অ্যাপ। জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের অন্যতম টিন্ডার। এর মাধ্যমে অসংখ্য প্রোফাইল দেখা যায়, যেখান থেকে কাউকে পছন্দ হলে করা যায় বন্ধুত্ব। টিন্ডার ছাড়াও আছে টানটান, মিটমি, জো, বু, মাম্মাম সহ বিভিন্ন ডেটিং অ্যাপ। 2 মাস আগে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে এই ব্যক্তির পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। 6 ডিসেম্বর ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান যাত্রাবাড়ি এলাকায়। সেখানে তাকে জিম্মি করে দাবি করা হয় 50 লাখ টাকা। 1 লাখ টাকার মতন আমি করে ওদেরকে আশ্বস্ত করি, যার ভিতরে 40,000 45,000 টাকা ওরা নেয়, আর বাকি 60,000 টাকা আমি পরের দিন দেওয়ার কথা বলে বের হতে পারি। যাত্রাবাড়ি থানায় মামলা হলে তদন্তে টিভি জানতে পারে বন্ধুত্ব করে একান্তে সময় কাটানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। পরে অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জলিল ও সোনিয়া সম্পর্কে বাবা মেয়ে। এই দুজনই গড়ে তুলেছেন চক্রটি। সোনিয়া ডেটিং অ্যাপসে 30ঊর্ধ্ব বিত্তবান ছেলেদের সঙ্গে সম্পর্ক করে বাসায় ডাকে। এরপর জলিল ও তার অন্য সহযোগীরা অপহরণ করে নির্যাতন ও আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায় করে। তার বাবা এই চক্রের একজন সদস্য এবং সেই মূলত 3টা বাসা ভাড়া নেয়। তারা তাদের সুবিধা মতো আসলে ভিকটিমকে ওখানে নিয়ে যায়। যদি মনে হয় যে ওই ভিকটিমটা দাউদকান্দি একটু ঢাকার বাইরে যেতে রাজি হয়, তখন তাকে দাউদকান্দিতে নিয়ে যেত এবং তারা তাকে আটকিয়ে এই করতো, আপনার মুক্তিপণ আদায় করতো। গোয়েন্দারা বলছেন এমন অপরাধ বন্ধে এসব অ্যাপস ব্যবহারে সতর্ক হওয়ার বিকল্প নেই। যদি এরকম ঘটনা ঘটেই থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ডিবিতে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনে এখানে আমরা চেষ্টা করছি আমাদের এই অ্যাপসগুলোর মাধ্যমে যারা প্রতারিত হচ্ছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার। অর্ধশত ডেটিং অ্যাপের তালিকা করে তা বন্ধে বিটিআরসিকে চিঠি দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রত্যন্ত অঞ্চলে জনগণের সেবা নিশ্চিতে উপস্বাস্থ্য কেন্দ্র চালু হলেও চিকিৎসকের অভাবে ঝিনাইদহের কেন্দ্রগুলোর বেহাল দশা। কাগজে কলমে সবকিছু কেন্দ্রের চিকিৎসক এবং সবকিছু ঠিক থাকলেও মানুষের অভিযোগ 13টি উপস্বাস্থ্য কেন্দ্রের কোনোটিতেই চিকিৎসকের দেখা মেলে না। তবে সিভিল সার্জনের দাবি, নির্দেশনা অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছেন তারা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর উপস্বাস্থ্য কেন্দ্রের কাজ চলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়ামতপুর ইউনিয়ন কেন্দ্রে। আশেপাশে 6 গ্রামের নিম্ন আয়ের মানুষ সেবা নিতে আসেন এখানে। এই কেন্দ্রে একজন চিকিৎসকের পোস্টিং থাকলেও সেবাগ্রহীতাদের অভিযোগ তাকে কখনোই কেউ দেখেননি। আসার পর এখানে ডাক্তারের পোস্টিং আছে, কোথায় আছে বলতে পারবো না, আমি পাইনি। বড় ডাক্তারটা আছে, ওনার চেয়ার বন্ধু পাইনি, ঠিক আছে। আর সাধারণ যে ওষুধগুলো আছে এখানে আমরা পাই। এমন অবস্থা জেলার বাকি উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও। 2014 সালে জেলার সব উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও নানা অজুহাতে উপজেলা ও জেলা সদরের ডেপুটেশনে থাকেন তারা। জনসাধারণের দাবি, কোনো চিকিৎসকের দেখা পান না কখনোই তারা। এখানে একজন এমবিবিএস ডাক্তার আছে, কিন্তু আমরা সেই ডাক্তার এতামাতি সহি দেইনি। সরকার তো টাকা পয়সা থেকে বেতন মুক্ত দিয়ে যাচ্ছে, কিন্তু তাকে তো আর কাজ হচ্ছে না। তবে উল্টো কথা বলছেন জেলা সিভিল সার্জন। তার দাবি, নিয়োগ দেওয়া চিকিৎসকরা নির্দেশনা অনুযায়ী জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। যার যার সাব সেন্টারে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং সেই পরিপ্রেক্ষিতে তারা সেখানে যারা জনগণ তাদের সেবা শুশ্রূষা করছে। জেলার 13 উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে লোকবলের অভাবে মহেশপুর উপজেলার মান্দাবাড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম 6 মাস ধরে বন্ধ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন বছরের শুরুতেই জম্মু কাশ্মীরের কাটরার বৈষ্ণোদেবী মন্দিরে পদদলিত হয়ে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 14 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন বছরে আসা ভক্তদের একটি বড় দল মন্দিরে প্রবেশ করতে গেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা। এছাড়া মন্দির চত্বরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
বিশ্বে করোনায় একদিনে 15,19,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে 5,500-এর বেশি মানুষের। বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়ালো 54,52,000। এ পর্যন্ত শনাক্ত 28,83,00,000-এর বেশি মানুষ। একদিনে বিশ্বে করোনায় সর্বোচ্চ 912 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়। সর্বোচ্চ 3,46,000 শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। মারা গেছে 711 জন। নতুন বছরে ফ্রান্সে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে নতুন করে জারি করা হয়েছে বিধিনিষেধ। বাতিল করা হয়েছে নতুন বছর উদযাপনের আয়োজন। একই সাথে জনসমাগম সৃষ্টি না থাকায় আহ্বান জানানো হয়েছে। এদিকে ইসরায়েল হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা রোগীদের টিকার দ্বিতীয় বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে। করোনা মোকাবিলায় দেশগুলো একসঙ্গে কাজ করলে 2022 সালের মধ্যে মহামারীর অবসান ঘটানো সম্ভব বলে আশা ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস। চীনে করোনা শনাক্ত হওয়ার ঠিক 2 বছর পর তিনি এই মন্তব্য করেন। এ সময় সংকীর্ণ জাতীয়তাবাদ ও ভ্যাকসিন মজুতের বিষয়ে সতর্ক করেন গ্যাব্রিয়াসাস। বৈষম্যের অবসান ঘটাতে পারলে মহামারীর অবসান ঘটানো সম্ভব বলেও জানান তিনি। এর আগে টিকা মজুদের জন্য ধনী দেশগুলোর সমালোচনা করেন গ্যাব্রিয়াসাস, যেখানে তাদের দেশে সবাই টিকা পাচ্ছে আর অন্যরা প্রথম ডোজের জন্য অপেক্ষা করছে। এদিকে 2022 সালকে সামনে রেখে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মহামারীকে পরাজিত করতে জুলাইয়ের মধ্যে সব দেশের 70% লোকের টিকা নিশ্চিত করা। মাউন্ট মঙ্গানুয়ে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 182 রান। কিউই অধিনায়ক টম ল্যাথমকে দ্রুত ফিরিয়ে দেয় টাইগাররা। 1 রান করে শরীফুলের বলে ফেরেন ওপেন ল্যাথম। এরপর উইল ইয়াংয়ের সঙ্গে 138 রানের জুটি করেন ডেভেন কনওয়ে। দুজনই তুলে নিয়েছেন 50। তবে অর্ধশতকের পর বেশিক্ষণ টিকেনি ইয়াং। রান আউট হয়ে ফেরেন সাজঘরে। একাদশে 3 পেসার 1 স্পিনার নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভালো করা রাহি সুযোগ পাননি। তাসকিন শরীফুলের সঙ্গে পেস অ্যাটাকে ইবাদত। মিজান খেললেও জায়গা হয়নি তাইজুলের। এদিকে সাকিবের অবর্তমানে একাদশে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। ক্রীড়াঙ্গনে করোনার রেশ কাটেনি 2021 সালেও। বেশিরভাগ ফেডারেশনই জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে ব্যর্থ। দুঃস্বপ্নে রাত কাটিয়ে নতুন দিনের প্রত্যাশা ফেডারেশনগুলোর। বছরের শুরু থেকেই সঠিক পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবার লক্ষ্য তাদের। বিভীষিকাময় 2020-এর পর 2021 ক্রিকেট, ফুটবল সহ বেশ কয়েকটি ইভেন্ট বাদ দিলে বেশিরভাগ খেলার মাঠই ছিল করোনায় নীরব। নিস্তব্ধ ফেডারেশন অনুশীলন করতে না পারায় ভাটা পড়েছে অ্যাথলিটদের পারফরমেন্সে। ফেডারেশন কোনো বেতন পাই না আমরা। আর্থিক অবস্থায় খুব সমস্যা, খুব কষ্ট করে খাই, ধার উদ্ধার করে চলি। এই কেয়া সংগঠন থেকে নাকি কিছু প্রত্যেকটা প্লেয়ারের 7,000 করে টাকা দিয়েছিল এই করোনার কারণে। তবে নতুন বছর বাড়ছে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা। বেশিরভাগ ফেডারেশনই দেশি বিদেশি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিতে চায়। 2022 সালে বেশ বড় একটা ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার আছে, যেখানে 4-5টা গেমস আছে। আমাদের এশিয়ান গেমসও আছে। এসএ গেমসের প্রস্তুতির ব্যাপার আছে। আগে থেকে যদি আমরা প্রস্তুতি নিতে পারি, ভালো ফলাফলের জন্য চেষ্টা করব। সামনে কমনওয়েলথ গেমস, ইসলামিক গেমস, এশিয়ান গেমস, অনেক গেমস আছে, বিচ গেমস। এগুলো গেমসের জন্য অলিম্পিকের মাধ্যমে এখান থেকে যাবে 2 জন মেয়ে 2 জন ছেলে। এইগুলারই আমরা এখন ট্রেনিংয়ের বন্ধ 1 তারিখের ট্রেনিং আমরা আরম্ভ করব। করোনায় অনেকটাই মুখ থুবড়ে পড়া রোলার স্কেটিং, হ্যান্ডবল, ক্যারাম ফেডারেশন আসছে বছর নতুন করে লক্ষ্য সাজিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা আমাদের এই শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সের ন্যায় আরও 7টা বিভাগে আমরা এই কমপ্লেক্স আমরা করতে যাচ্ছি। বিশ্ব ক্যারাম চ্যাম্পিয়নশিপে জননেত্রী শেখ হাসিনাকে আমরা একটি পদক দিতে চাই। আমরা তো অলরেডি 3rd এর আগে হয়েছি, তো আমরা যাতে একটি রৌপ্য পদক দিতে পারি। করোনার এই আধার কেটে নতুন বছরে দেখা দেবে রোদে ঝলমলে আকাশ, আর পরিকল্পনার সঠিক বাস্তবায়নে মিলবে আন্তর্জাতিক সাফল্য, বিশ্বাস সংগঠকদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অষ্টমবারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত। ডিএল মেথডে ফাইনালে লঙ্কান যুব দলের হারিয়েছে 9 উইকেটে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বৃষ্টি বাধায় নির্ধারিত 50 ওভারে খেলা হয় 38 ওভার। ভারতীয় বোলারদের তোপে শুরু থেকে চাপে শ্রীলঙ্কা। উইকেট হারায় নিয়মিত বিরতিতে। মাত্র 57 রানের সাজঘরে ফেরে 7 ব্যাটার। শেষ দিকে রাভিন ডি সিলভার 15 এবং ইয়াসিরু রদ্রিগোর 19 রানে 100 ছাড়ায় লঙ্কানদের সংগ্রহ। ভারতের 107 রানের টার্গেট বৃষ্টি বাধায় কমে হয় 102। ডিএল মেথডে ওভারও কমে 6টি। মাত্র 1 উইকেট হারিয়ে 63 বল বাকি থাকলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকে ভারতীয় ওপেনার রঘুবংশী। এ নিয়ে 9 বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আসর বসে। কেবল 2017 সালে শিরোপা জিততে পারেনি ভারত। ক্রীড়াঙ্গনে উৎসবের বছর 2022। ফুটবল বিশ্বকাপ আকর্ষণের কেন্দ্রে। ইউরোপিয়ান ক্লাব ফুটবল চলবে আগের মতোই। ক্রিকেটে আছে টি-20 বিশ্বকাপ। আইসিসির আসর ছাড়াও দ্বিপাক্ষিক সিরিজগুলো ব্যস্ত রাখবে ক্রিকেটারদের। অ্যাথলেটিক্সেও আছে বড় বড় ইভেন্ট। তবে করোনার প্রকোপ এত সব আয়োজনে চিন্তার প্রধান কারণ। 2022 ক্রীড়াঙ্গনের জন্য স্পেশাল। 4 বছর ঘুরে সামনে ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট ওয়ান আর্থের উন্মাদনা এবার কাতারে। 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর ফুটবল রোমাঞ্চে বুঁদ হয়ে থাকবে পুরো বিশ্ব। ফুটবল বিশ্বকাপের 8 দিন আগে শেষ হবে ক্রিকেটের মেগা ইভেন্ট। অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন কে হবে তা জেনেই মনোযোগ ঘুরবে ফুটবলে। 4 ছক্কার বিনোদন দিতে টি-20 বিশ্ব আসর 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত। ক্রিকেটে আইসিসির ইভেন্ট আরও আছে। বছর শুরু হবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজে জানুয়ারি ফেব্রুয়ারিতে যুবাদের বিশ্ব আসর, পরের মাসে নারীদের ওয়ানডে বিশ্বকাপ নিউজিল্যান্ডে। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে ভরপুর সারা বছর। দ্য বিউটিফুল গেম ফুটবল বছর শুরু থেকেই রোমাঞ্চ ছড়াবে। বিশ্বকাপ স্পটের জন্য লড়াই এখনও তোলা অনেকের জন্যই। ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে কে কাকে ছাড়িয়ে যাবে, কার ভাগ্যে শিরোপা আছে তা নিয়ে উন্মাদনা আগের মতোই। চ্যাম্পিয়ন্স লিগ উৎসবও চলবে একই সঙ্গে। 4টি গ্র্যান্ডস্ল্যাম ছাড়াও এটিপির নিয়মিত টুর্নামেন্টগুলো চলবে বছর জুড়ে। অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে জানুয়ারিতেই শুরু হবে টেনিস মৌসুম। রেকর্ড ভাঙা গড়ায় জকোভিচ নাদালের দাপট থাকে নাকি নতুনরাই কেড়ে নেবে স্পটলাইট, তা নিয়ে অপেক্ষা এবারও। অ্যাথলেটিক্সে সব বড় ইভেন্ট আছে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক ফেব্রুয়ারিতে, জুলাইয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যুক্তরাষ্ট্রে, ওই মাসের শেষ ভাগে বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস। সেপ্টেম্বরে এশিয়ান গেমসের আয়োজক চীন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অ্যাথলিটদের ব্যস্ত সূচি 2022-এ। নতুন বছরে এত খেলা, করোনা পরিস্থিতি চিন্তার প্রধান কারণ। আক্রান্তের সংখ্যা যে হারে বাড়ছে তাতে ইভেন্টগুলো নির্ধারিত সময়ে হওয়া নিয়ে শঙ্কা যৌক্তিক। তবে সব ঠিকমতো এগুলে নতুন বছর মাতিয়ে রাখবে ক্রীড়াপ্রেমীদের। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার।